এক হাতে প্রেগন্যান্সি রিপোর্ট, অন্য হাতে ডিভোর্স পেপার নিয়ে আমি আয়ানের মুখের দিকে তাকিয়ে আছি। রক্তের সাপ সাপ দাগ শরীরে স্পষ্ট। একটু আগে অজর দ্বারায় বেল্ট দিয়ে ফিটিয়েছে। চিৎকার করে মার থামাতে বলেছি, কিন্তু আমার কথায় তিনি কর্ণপাতও করেনি। সে তো মারতেই ব্যস্ত ছিল। অবশেষে মারতে মারতে ক্লান্ত হয়ে বেডে মাথা চেপে বসে পড়ল আর অগ্নিদৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ সবাই দরজার বাহিরে এসে হাজির হয়েছে। সবার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট আর দরজা খোলার আকুতি। আয়ান আমার দিকে তাকিয়ে সামনে থাকা সোফা জোরে লাথি দিল। মুহূর্তে সোফা উল্টে যায় আর জোরে জোরে চেঁচিয়ে উঠল, জাস্ট গো টু হেল, যাও এখান থেকে। আমাদের মতো একদম আসার চেষ্টা করবে না। আমাকে উদ্দেশ্য করে আয়ান বলছে, কি খাইয়ে বশ করেছিস ওদের? আমার চেয়ে ওদের কাছে আজ তুই বেশি আপন হয়ে গেলি। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। কথা বলার শক্তিটুকু নেই। টেবিলের উপর রাখা এক গ্লাস পানি শেষ করে গ্লাসটা জোরে চেপে ধরল। রক্ত ভেসে যাচ্ছে তার হাত, সেদিকে কোনো আক্ষেপ নেই তার। তিনি শুধু আমাকেই মারতে ব্যস্ত। হাঁটু করে ফ্লোরে বসে আমার দিকে এগিয়ে আসছেন, আর আমি ভয়ে পিছিয়ে যাচ্ছি। এক হাতে আমার চুলের মুঠি শক্ত করে ধরে রক্ত ভেজা হাতে গাল চেপে ধরল। আয়ানের হাতে গেঁথে যাওয়া কাশের টুকরো এবার আমার গালে গেঁথে যাচ্ছে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। একজনে হয় না তোর, কতজন লাগে? কার সন্তান তোর পেটে জায়গা দিয়েছিস তুই? এই সন্তানের বাবাকে? বিয়ে 4 মাস পরে এমন কথা শুনে আমি চমকে গেলাম। কোনো একদিন তুলে এনে বিয়ে করেছিল সে আমাকে। বলেছে আমার অমতে কখনোই আমাকে ছোবে না, কিন্তু পরে তো নিজে থেকেই আমার কাছে এসেছে। তখন ভেবে নিয়েছিলাম যখন সারা জীবন আয়ানের সাথে আমাকে থাকতে হবে, তাহলে নিজের জেদ ধরে বসে থাকাটা বৃথা। সেই থেকে আমাদের মাঝে আর 5টা স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক বিদ্যমান। আজ এমন করার কারণটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আয়ান, বিশ্বাস করো, এই সন্তান আমাদের ভালোবাসার চিহ্ন। ওর শরীরে তোমার আর আমার রক্ত বইছে। প্লিজ বিলিভ মি। আয়ান আমার কোনো কথাই শুনল না। দরজা খুলে হাত ধরে টানতে টানতে দোতলা থেকে নিচে নিয়ে এলো। বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই আয়ানের বাবা আজাদ আহমেদ গর্জে উঠলেন, এই তোমার লজ্জা করে না অসহায় একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে? সেদিন ঈশার ইচ্ছে না থাকা সত্ত্বেও তো বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে জোর করে তুমি বিয়ে করে নিলে। আর আজ মেয়েটা প্রেগনেন্ট, তা জেনেও তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমার ধারণা আছে ওকে কত সমস্যার সম্মুখীন হতে হবে? এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে। বাবা, তোমার আর মায়ের মাঝে দাদু ভাইয়ের দিদার সাথে কোনো সমস্যা হয়ে থাকলে আমি কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো নাক গলাই না। আর আমিও চাই না আমাদের স্বামী স্ত্রীর মাঝে অন্য কেউ গলাক। তাছাড়া আমি ওকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছি, আর ওর কোনো ক্ষতি হলে তার জবাবদিহি কিন্তু তোমাদের করতে হবে না। হাত দিয়ে আজাদকে থামিয়ে দিয়ে বলল আয়ান। আয়ান চেঁচিয়ে বলে উঠল, আর যদি ঈশাকে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমি আমার বাড়িতে তোমার ছায়াও যেন না দেখি। মাইন্ড ইট। বড্ড হাসালে তুমি বাবা। এটা তোমার বাড়ি নয়, দাদুভাইয়ের। যদি সে বলে চলে যেতে তো চলে যাব। ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলল আয়ান। আর কেউ কোনো কথা বলল না। আয়ান আবারও আমার হাত ধরে মেন দরজার সামনে এগিয়ে গেল। তারপর লক খুলে আমাকে রেখে আবারও লক করে দিলেন। ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ পাচ্ছি। হয়তো আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে, এটা বেশ আমি বুঝতে পারছি। আমার আর ভিতরে যাওয়া হবে না। যেদিন আয়ান জোর করে এ বাড়িতে এনেছিল, সেদিকে ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যাই, কিন্তু পারিনি পালাতে। আজ নিজ থেকে বের করে দিয়েছে। এখন আর যেতে ইচ্ছে করছে না। সময়টা বড় অদ্ভুত, তাই না? কত পার্থক্য। প্রশ্ন হলো রাত 12টা সুই সুই। এত রাতে আমি যাব কোথায়, সেটা ভেবেই কুল পাচ্ছি না। তাই দরজা ঘেঁষে সেখানেই বসে রইলাম। আমার ভাবনার মাঝে আবার দরজা খুলে গেল। আয়ান এসেছে। মুখে ফুটে উঠল এক তৃপ্তিকর হাসি, কিন্তু সেটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। এখানে সাইন করো আর বেরিয়ে যাও। পেন আর একটা পেপার এগিয়ে দিয়ে বলল, চিন্তা করবেন না, আমি কখনোই আর আপনার জীবনে ফিরে আসবো না। আমার মুখের কথাই যথেষ্ট, সাইনের কোনো দরকার নেই। বলে বেরিয়ে এলাম সে বাড়ি থেকে। আর পারছি না আয়ানের পাগলামিগুলো আমি আর মেনে নিতে। আমি কি শুধু খেয়াল না, যে যখন ইচ্ছে খেলবে আবার প্রয়োজন শেষে ফেলে দেবে? আমি হাত বাড়িয়ে চোখের পানি মুছে নিলাম। আসলটা তুলে ভালোভাবে শরীরে পেঁচিয়ে অজানার উদ্দেশ্যে হাসছি। আর ভাবতে লাগলাম কালকের ঘটনা। গত 2 দিন ধরে শরীরটা বেশ খারাপ ছিল। কোনো কিছুই মুখের কাছে আমি নিতে পারিনি। সারাক্ষণ মাথা ঘুরতো আর বমি বমি ভাব হতো। আমার অবস্থা দেখে আয়ান হসপিটালে নিয়ে চেক আপ করায় আমাকে। আজ রিপোর্ট আনতে হসপিটালে গিয়েছিল, আর সেই রিপোর্টই আমার কাল হলো। তখন আমি ড্রয়িং রুমে বসা, সবার জন্য চা করেছি। দরপড় করে বাড়িতে ঢুকলো আয়ান। কিছু বোঝার আগেই হাত ধরে আমাকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। হাতে থাকা রিপোর্টগুলো ছুঁড়ে মারলো আমার উপর। রিপোর্ট পজিটিভ দেখে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখ থেকে।
আপনা আপনি হাত চলে গেল পেটে। আমি মা হতে চলেছি সেটা যেন বিশ্বাসই হচ্ছে না। কেউ আধো আধো গলায় আমাকে মা বলে ডাকবে, হাঁটি হাঁটি পায়ে পুরো ঘর জুড়ে হাঁটবে, কিন্তু পরেক্ষণে আমার সে আনন্দ একরাশ নিরাশা নিয়ে আসে। তোমার পেটের সন্তানের বাবাকে? প্রথমে শান্ত গলায় জিজ্ঞেস করলো। আমার উত্তর তো সে। পরে আস্তে আস্তে সে বেল্টের রূপ ধারণ করে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি খেয়ালই করিনি। গাড়ির হর্ন বাজতে চোখ তুলে তাকালাম। গাড়িটা আমার সামান্য একটু দূরে, তা দেখে সেখানেই জ্ঞান হারালাম। একদিকে শরীরের অসহ্য ব্যথা, অন্যদিকে ভয়ে নিজেকে সামলানোর ক্ষমতা আমার নেই। আহা বলে লাফ দিয়ে মাঝরাতে উঠে বসলো ঈশা। গামে পুরো ভিজে গেছে সে। 6 মাস ধরে একই সব দেখে সে। বুকের মাঝে হাজার কষ্ট নিয়ে ঘুমিয়েছিল। আজও মিস গেল না তার স্বপ্ন। রুমের চারদিকে অন্ধকার ছেয়ে আছে, এখনো বোলের আলো ফোটেনি, কিন্তু বাহিরে থাকা আলো এসে ঘরে সবকিছু আবসা আবসা দেখা যায়। বেডের পাশে থাকা টেবিলে জগটা থেকে পানি ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে ফাঁকা করে দেয়। চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রেখে অন্ধকারের মাঝে হাতড়িয়ে হাতড়িয়ে লাল রঙের টেবিল ল্যাম্পটা জ্বালালো ঈশা। তারপর বেড থেকে নেমে এক পা করে আয়নার সামনে দাঁড়িয়ে এলো। কাঁধ থেকে শাড়ির আঁচলটা খুলে নিচে ফেলল। নিজেকে দেখতে ব্যস্ত হয়ে উঠল ঈশা। লাল লাইটের আলোয় সেদিনের বেল্টের দাগগুলো স্পষ্ট ভেসে আছে। আগের তুলনায় পেট অনেকটা বেড়ে গেছে, যেটা 6 মাসের অন্তঃসত্ত্বা নারীর স্বাভাবিক একটা বিষয়। একটু আগে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে এসে আর শাওয়ার নেওয়ার হয়নি, তাই ঈশার গায়ের চামড়া বড়দের মতোই কুঁচকে গেছে। একটা তাচ্ছিলা হাসি দিয়ে কাভার থেকে প্লাজো আর টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে গেল। বিয়ের 4 মাস পর অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বাড়ি ফিরে আসে, পাড়ার লোক প্রথমে সবাই চুপ থাকলেও পরে সবার বাজে কথারই শিকার হতে হয় ঈশাকে। ঈশা চুপচাপ সবটা মেনে নিল। ঈশার বাবা মা রুদ্র জুবাইর আর তানেমা জুবাইর মেনে নিতে পারেনি, তাই তো অনেক কষ্টে রুদ্র জুবাইরের বাল্যবন্ধুর ছেলে মেঘের সাথে আবার ঈশার বিয়ে ঠিক করে। ঈশার সাথে মেঘের বিয়েটা ছোটবেলা থেকেই ঠিক ছিল। মেঘ ঈশাকে ভালোবাসলো। ঈশা শুধু বাবার ইচ্ছে পূরণ করতে বিয়েতে রাজি হয়। আর এবারও বাবার সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয় সে। ঘড়ির কাঁটা 11টা ছাড়িয়ে 12টা সুই সুই। সূর্যের আলো মাথার মাঝ বরাবর, কাঠপাটা রোদে বাহিরে বের হওয়াই দেয়, কিন্তু তার পরোয়া না করে রুদ্র জুবাই নিজের মেয়ের বিয়ে সব তোড়জোড় করছে। তার ইচ্ছে ছিল বিরাট করে আয়োজন করে এলাকার সবাইকে দাওয়াত করে খাওয়ানোর। শুধু মেয়ের বারণ শুনে তাকে থেমে যেতে হয়। মেয়ের বর্তমান অবস্থাও তো তার মাথায় হানা দেয়। অনেক কষ্ট করে বিয়েতে রাজি করিয়েছে ঈশাকে। মতের অমত হলে যদি আবার বিয়ে ভেঙে দেয় তখন? তাই ছোট করে বিয়ের ব্যবস্থা, কিন্তু কমতি রাখেনি কোনো অংশে। এদিকে তামান্না জুবাইরের অনবরত দরজা নক করে যাচ্ছে, দরজা খুলছে না, আর না ভিতর থেকে আওয়াজ আসছে। ইচ্ছে করছে ঠাস করে ঈশার গালে লাগিয়ে দিতে, কিন্তু সেটা নিছক স্বপ্ন ছাড়া কিছু না। বিনা বাক্যে দরজা খুলে দিয়ে মাকে ভিতরে আসার জায়গা দিয়ে দরজার কাছ থেকে সরে আসলো ঈশা। তমনা জুবাইয়ের রুমে ঢুকে টেবিলের উপর খাবার রাখতেই হুড়মুড় করে রুমে ঢুকলো কয়েকজন মেয়ে। বিয়ের গহনাগাটি শাড়ি রেখে তারাও বিনা বাক্যে বেরিয়ে যায়। তিনি এগিয়ে ঈশাকে টেনে বেডে বসিয়ে দিয়ে মাথার টাওয়াল খুলে চুলগুলো মুছতে দিলেন। খাবার হাতে নিয়ে এক লোকমা তুলে মুখে দিলেন আর বললেন, দেরি করে শাওয়ার নিয়েছিস মানলাম, চুলগুলোতে একটু মুছতে পারতিস। পার্লারের মেয়েটা এলো বলে। ঈশা 2 লোকমা খাবার খেয়ে টেবিলের উপর রাখা পানি ভর্তি গ্লাসটা তুলে সামান্য একটু গলা বুঝিয়ে নিল। বেড থেকে নেমে ফ্লোরে বসে তমনা জুবাইয়ের কোলে মাথা রেখে প্রশ্ন করল, মা, আমার স্বাস্থ্য না একটুও ভালো লাগে না। কালকে হলুদে সেজেছিলাম প্রচুর, মাথা ব্যথা করছিল। তুমি নিজের হাতে আমায় সাজিয়ে দিতে পারবে না হালকা করে? মায়ের মনে নাড়া দিয়ে উঠল। একবার তো তার বাবা উচিত ছিল মেয়ের বর্তমান অবস্থা। বসে আছে ঈশা। তখনই জ্বরের বেগে কেউ রুমে ঢুকে ঈশার হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস করে একটা সর বসিয়ে দিল। কি হলো ভালোভাবে বোঝার আগে সিটকে নিচে পড়ে গেল। গালে হাত দিয়ে পিছনে ফিরতেই আয়ানের অগ্নিরুদ্ধ মুখটা দেখতে পায়। আজ 6 মাস পর আয়ানকে এখানে এমন অবস্থায় দেখে কিছুক্ষণের জন্যই থেমে গেল ঈশা। তাহলে বাহিরের চেঁচামেচির কারণ আয়ান ভাবতে বুকটা কেঁপে উঠল ঈশার। বাম হাত ঠেকিয়ে মাটিতে বর দিয়ে ওঠার আগে আয়ান চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। আয়ানের হাতের উপর নিজের হাত রেখে চুল ছাড়াতে ব্যস্ত যখন, তখনই প্রশ্ন চলল আয়ান, সাহস কি করে হয় তোর আমার কাছে ডিভোর্স পেপার পাঠানোর? সেদিন তো দিব্যি বলেছিলি তোর মুখের কথাই যথেষ্ট। এখানে এসে নতুন নাগর জুটিয়ে এসেছিস তাই না? আয়ানের কথায় যেন আকাশ থেকে পড়ল ঈশা। সেটা কিভাবে সম্ভব? ঈশা নয়, বরং আয়ানের ডিভোর্স পেপার পাঠিয়েছিল, তাও আবার আয়ানের সইসহ। কি বলছেন আপনি এসব? আমি কেন আপনাকে ডিভোর্স পেপার পাঠাবো? আপনি নিজেই তো আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছেন, আর সাথে একটা চিঠিতেও লিখেছেন আপনি আমার সাথে থাকতে পারবেন না। তাহলে এখানে এসে সিন ক্রিয়েট করার কারণ কি আছে?
ঈশার কথার কোনো উত্তরই দিল না আয়ান। আয়ান নিজেও অবাক, সে নিজেও কোনো সুইটি কিংবা ডিভোর্স পেপার পাঠায়নি। তাহলে এখন এসব বাবার সময় আয়ানের কাছে নেই। আগে এখান থেকে বের হোক, তারপর এক এক করে সব কিছু মেলাবে। হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ঈশাকে। এমনিতে 6 মাসের অন্তঃসত্ত্বা, আবার বিয়ের বাড়ির শাড়িতে হাঁটতেও পারছে না। এক পর্যায়ে কোমরে গোজা কুচি দেওয়া অংশটুকুও খুলে পড়ে গেল। এক হাত দিয়ে সবগুলো অগোছালো কুচি মোট করে পেটে হাত রাখলো সে। ড্রয়িং রুম পর্যন্ত আসতেই আয়ানের সামনে এসে দাঁড়ালো রৌদ্র জোবাইয়ের। এই হাত ছাড়ো আমার মেয়ের, লজ্জা করে না তোমার? একটা মেয়ের বিয়ের আসর থেকে তাকে তুলে নিয়ে যাচ্ছ, নাকি আর কিছু করার বাকি আছে যে করবে? আমি কোনো মেয়েকে নিয়ে যাচ্ছি না শ্বশুরমশাই, আমি আমার বিয়ে করা বউকে আর অনাগত সন্তানকে নিয়ে যাচ্ছি। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নিব। শরীয়ত মোতাবেক প্রেগনেন্ট অবস্থায় কোনো মেয়ের বিয়ে তো দূরে থাক, ডিভোর্সও হয় না। আয়ান বাঁকা হেসেই বলল। আয়ানের কথাই দমে গেল রুদ্র জোবাইয়ের। এখন যদি সত্যি পুলিশ আসে তাহলে বিয়ের বদলে জেলই খাটতে হবে তাকে। আয়ানের হাত ছেড়ে দিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে সামনে থেকে সরে তমনা জোবাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। আয়ানও আর কথা বাড়ালো না, হাত ধরে সামনে হাঁটা দিল। কিন্তু পিছনে ঈশা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেদের হাঁটার সাথে একটা মেয়ে কখনোই হেঁটে পারবে না, আর ঈশার পক্ষে তো সম্ভবই না। আয়ান পিছনে তাকিয়ে ঈশার প্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সব কিছু বুঝতে পারল। শক্ত করে ধরে রাখা হাতের বাঁধনটা আগলা করে ঈশার দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। বাড়ি ভর্তি মানুষের সামনে কোনো মেয়েকে কোলে তুলে নিলে সে নির্ভাবনায় লজ্জা পেয়ে যাবে। ঈশার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয়নি। লজ্জায় ও লাল রঙে ধারণ করা মুখটা আয়ানের বুকে লুকালো। ফ্রন্ট সিটে ঈশাকে বসিয়ে দিয়ে দরজাটা লক করে দেয় আয়ান। নিজে এসে তার পাশে ড্রাইভিং সিটে বসে। দৃষ্টি দিল ঈশার দিকে। ঈশা কাঁদছে, তবে এ কান্না কষ্টের নয়, আনন্দের। আয়ানের আগমনের আগে মুহূর্ত পর্যন্ত শুধু একটা জিনিসে ঈশা চেয়েছে, আয়ান যেন সেই দিনের মতো এসে তাকে তুলে নিয়ে যায়। এত কষ্ট দিয়েও আয়ান যে আবার তার কাছে ফিরে এসেছে, এতে শান্তি পেল সে। কিন্তু চোখের অশ্রুর যে নাম লেখা থাকে না, যদি লেখা থাকতো তাহলে হয়তো আয়ান বুঝতে পারত। ঈশ্বর চোখের পানিতে আয়ান অগ্নিরুদ্ধ রূপ ধারণ করে। মেঘের সাথে বিয়ে ভেঙে গেছে বলে এত নাকা কান্না করছো? আমি সত্যি বুঝতে পারি না, আসলে তোমার মতো মেয়েরা কী চাই, একসাথে কয়টা লাগে বুঝি না। হ্যাঁ, আমাদের মতো মেয়েদের অনেক লাগে। কেন লাগে সেটা আপনি বুঝবেন না। আপনি বুঝবেন মাঝরাতে একটা মেয়েকে কিভাবে বাড়ি থেকে বের করে দিতে হয়, কিন্তু তারপর কি হয় সেটা বুঝবেন না। একটু থেমে আবারও বলছে, সেদিন মাঝরাতে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় মরতে মরতে আমি বেঁচে গেছি, সেটা বুঝবেন না। বিয়ের পর প্রেগনেন্ট অবস্থায় 6 মাস স্বামী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকার পর পাড়ার লোকদের হাজারো বাজে কথা সহ্য করতে হয়, সেটা আপনি বুঝবেন না। সবাই বলতো মেয়েকে তুলে নিয়ে গিয়ে নিজের লালসা মিটিয়েছে, এখন প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে চলে গেছে, তখন কতটা কষ্ট হয় আপনি বুঝবেন না। 5 মাসে বেবি মায়ের পেটে কিক করে, আর 5টা স্বামী স্ত্রীর পেটে মাথা রেখে সে সাউন্ড শোনে, আর আমি বিছানায় চাদর আঁকড়ে ধরে কেঁদেছি, সেটাও বুঝবেন না। এটা বুঝবেন না, সেটা বুঝবেন না, কোনটা বুঝবেন একটু দয়া করে বলবেন? আর কথা বলতে পারছে না ঈশা, গলা কাঁপছে, বুক ফেটে কান্না আসছে। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে কান্না আটকানোর হাজারো চেষ্টা করছে, কিন্তু তা আদৌ তো সম্ভব হচ্ছে না। সবশেষে আয়ানের দিকে মুখ ফিরিয়ে নিল, আস্তে সিটে গায়ে এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। ভালোবাসা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে তার ভালোবাসাকে হারিয়েছে। ভালোবাসার জন্য কত মানুষ পৃথিবী ছেড়েছে তার কোনো হিসেব নেই, আর কখনো তার হিসেব মেলানো সম্ভবও না। দুটি ভালোবাসার মানুষ সবসময় একটা জিনিসে চায়, দুজন দুজনকে কাছে পেতে, আর যদি হয় তা একতরফা তাহলে তো কোনো কথাই নেই। বাড়ি ভর্তি মানুষের সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে। সে নিজেও জানে না কেন তার গায়ে হাত তুলল রুদ্র জোবাইয়ের। তার জানার চেয়ে বড় বিষয় ঈর্ষা। কোথায় নিয়ে গেছে ঈর্ষাকে? মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, তার ঈর্ষাকে চাই, শুধু ঈর্ষাকেই চাই, সেটা যেভাবে হোক। নীরবতা ভেঙে রুদ্র জোবাইয়ের মুখ খুললেন। আমি আমার মেয়েকে ভাঙতে শেখাইনি, গড়তে শিখিয়েছি। মেয়ের শিক্ষক হিসেবে আমি কিভাবে তার সংসার ভেঙে দিতে পারি বলো? তাই তো এত কিছু করলাম। মানে? মেঘ অপ্রস্তুত হয়ে বলছে, তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? এত বড় বিজনেস সামলাই ঘাসের মুখ দিয়ে চলি নাকি আমি জানি সব কিছুর পেছনেই তোর হাত আছে, তাই তো কাটা দিয়ে কাটা তুললাম। তুই যেমন আমার মেয়েটার সংসার ভেঙেছিস, তেমনি তোকে ঘিরে তা আবার জোড়া লাগালাম। তাচ্ছিল মার্কা হাসি দিয়ে বলল, শুধুমাত্র মেয়ের সুখের কথা ভেবে বিয়ে বিয়ে নাটক করলাম। বাজে কথা। হাজার কষ্ট বুকের মাঝে চাপা দিয়ে যখন বালিশে মুখ গুজে কাঁদত, বাবা মা হিসেবে নিজের সন্তানের কান্না সহ্য করার ক্ষমতা আমাদের ছিল না।
তাই তো মেয়েকে কসম দিয়ে বাধ্য করেছে এই বিয়েতে রাজি করাই। বাকি রইল ডিভোর্সের কথা। একই দেখতে দুটো ডিভোর্সে সাইন নকল করে দুজনের কাছে পাঠিয়েছি। দেখ তাই হলো। বিয়ের দিন আয়ান এসে ঠিকই হাজির হলো। রুদ্র জুবাইরকে থামিয়ে তমন্না বলল, পূর্বরায় কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। ছেলের দোষে বন্ধুর কাছে লজ্জায় মাথা কাটা রোহিত চৌধুরীর। প্রায় 40 বছরের বন্ধুত্ব আজ তার ছেলে মেঘের জন্য ফাটল ধরল। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও তিনি আর এখন চুপ করে রইলেন না। পুরো পরিবারকে ইশারা করে ছেলের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেলেন। আস্তে আস্তে পাকা হতে লাগলো পুরো বাড়ি। তৃপ্তিকর হাসি ফুটে উঠল রুদ্র জুবাইর আর তমন্না জুবাইরের মুখে। বর্ষার মাঝামাঝি সময় হওয়ায় বৃষ্টি একটি সাধারণ ব্যাপার। বৃষ্টি শুরু হওয়ার আগে ঝড় হাওয়া দেওয়া যেন বৃষ্টির নিয়মমাফিক রুটিন। বাহিরে যখন ঝড় হাওয়া বৃষ্টি আসার পূর্বাভাস, তখনই চাতক পাখির মতো হাহাকার করে বৃষ্টির পানির আশায়। আর চাতক পাখির সাথে হাহাকার করছে আয়ানের মন, নিজের প্রিয় স্ত্রীকে বুকে টেনে নেওয়ার। না, এবার দু চোখ ভরে দেখতে পারছে। অনুশোচনায় তাকানো সম্ভব হচ্ছে না। লুকিং গ্লাসে একবার পরখ করে নিল ঈশাকে। নিদ্রায় মগ্ন থাকায় মাথা সিট থেকে অনেকটাই হেলে পড়েছে। কাঁধ থেকে শাড়ির আঁচল নিচে নুইয়ে পড়ছে। সাথে যোগ দিয়েছে শাড়ির কুচিগুলো। মুখের সাজ লেপটে গেছে কান্নায়। কাজ খোলা থাকায় বাহির থেকে আসা হাওয়ায় খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে আছে। সজাগ থাকলে নিজেকে এই অবস্থা দেখে নির্ঘাত লজ্জায় মাটিতে মিশে যেত। ব্রেক কষল গাড়ির। একটু ঝুঁকে গাড়ির কাজ তুলে দিল। দুলোয় অ্যালার্জি আছে ঈশার। আয়ান সরল না। নিচ থেকে আঁচলটা কাঁধে তুলে দিল। শাড়ির কুচিগুলো গুছিয়ে কোমরে গুজে দিয়ে সরে আসলো। ঘুমের মাঝে অন্য কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠল ঈশা। একটু নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল। মৃদু হাসল আয়ান। হাত বাড়িয়ে ঈশার মাথাটা নিজের কাঁধে দিল। বাসর ঘরে থাকার পরিবর্তে বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ব্যস্ত ঈশা। বৃষ্টির ধারা বেলকনির গ্রিল টপকে গায়ে এসে পড়ছে। সেদিকে তার কোনো আক্ষেপ নেই। ঈশার সামনে থাকা একজোড়া চড়ুই পাখি দেখতে মন দিয়েছে। একটু আগে আকাশ কাঁপিয়ে বৃষ্টি এসে ধরা দিয়েছে পৃথিবীর বুকে। বৃষ্টির পানিতে যখন চারপাশ ভিজে একাকার হয়ে গেছে, তখন ছোট চড়ুই পাখির বাসাও ভিজে গেছে। মা পাখিটি তার ডানার নিচে ছোট ছোট ছানাদের আশ্রয় দিয়েছে। যখন বৃষ্টির দ্বারাই একদম সম্ভব হচ্ছিল না, তখনই একজোড়া চড়ুই পাখির ডানা ঝাপটাতে ঝাপটাতে তাদের ছানাদের নিয়ে বেলকনিতে এসে হাজির হয়েছে। এমন দৃশ্য দেখে চোখ ঝলমল করে ওঠে ঈশার। আপনা আপনি হাত চলে যায় পেটে। সে কি পারবে তার ছোট্ট বেবিকে চড়ুই পাখির মতো সকল বিপদ থেকে আগলে রাখতে? আচ্ছা, যদি আয়ান আর ঈশার সংসারটা চড়ুই পাখির সংসার হতো, তাহলে কি বেশি ক্ষতি হতো? হয়তো না। তাহলে ছোট সোনাকে নিয়ে খুব সুখী হতো দুজনেই। আর ভাবতে পারছে না ঈশা। পেটে আলতো করে হাত বুলিয়ে বেলকনি থেকে রুমে চলে এলো। সামনের সোফায় পা দুলিয়ে বসে আছে অনয়া। বাপিকে আসতে দেখে এগিয়ে গেল। এক হাত ধরে বেডে বসিয়ে নিজেও পাশে বসলো। আজ কতগুলো দিন পর নিজের পা ফেলছে এই রুমে, তার হিসেব নেই। বাবির পেটে হাত রেখে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কেমন আছে আমাদের পুস্কু? আর তার একমাত্র মাই বা কেমন আছে? পুস্কু আর তার মা দুজনেই খুব ভালো। আমার ননদিনী কেমন আছে? গালে হাত ছুঁয়ে বলছি ঈশা। ভালো, তবে তোমাদের দুজনকে খুব বেশি মিস করেছি। 4 মাসে তোমার সাথে আমার বাবি ননদের বাহিরে একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল, যেটা পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। তারপর তো ভাইয়া। কথা শেষ করলো না অনায়া। বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ঈশার চোখ সরিয়ে নিল। সত্যিই তো, এখান থেকে যাওয়ার পর একবারও অনায়ার সাথে যোগাযোগ করেনি। মেয়েটা তার উপর প্রচুর অভিমান জমে আছে। সম্পর্ক তো দুটো মনের হয় না, হয় অনেকগুলো মানুষকে ঘিরে। এ বাড়িতে পা রাখার পর শুধু অনায়াই না, ঈশাকে সাহস জুগিয়েছে। তার কথা কিভাবে ভুলে গেল? অনুশোচনা হচ্ছে নিজের করা কাজে। ঈশার মনের অবস্থা বুঝতে পেরে কথা ঘুরলে অনায়া। ভাবি, একটা কথা বলবো? জানো, ভালোবাসার মানুষটি কাছে থাকলে তার না কদর থাকে না। যদি দূরে যায়, হারিয়ে যায়, কিংবা অন্য কারো হয়ে যায়, তখন বুঝতে পারে ভালোবাসার মানুষটি তার কতটা স্থান জুড়েছিল। তাই সবসময় ভালোবাসার মানুষটিকে কন্ট্রোলে রাখতে হয়। যেমনটা আমি দুয়ানকে রেখেছি, তুমিও ভাইয়াকে রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কিছু বলার আগে দমে গেল অনায়া। ঠোঁট কামড়ে চুপ হয়ে গেল। কি বলে ফেলেছে। অনায়ার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে ঈশা। কথাগুলো কান অবধি পৌঁছাতে ইনোসেন্ট পেস করে তাকিয়ে আছে। হ্যাঁ মা, আমি আসছি। এত ডাকছো কেন? কথাটা বলে এক দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। অনায়া যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করেই হেসে দিল ঈশা। মেয়েটার নির্ঘাত প্রেমে পড়েছে। বিরক্তি নিয়ে ওয়াশরুমের দিকে দৃষ্টি দিতে মুখে বিরক্তিকরভাবে কুঁচকে এলো। আয়ানের এই রাত বিরাতে শাওয়ার নেওয়ার অভ্যাসটা এখনও যায়নি। একবার শাওয়ার নিতে গেলে সারা দিন পার হয়ে যায়। ওয়াশরুমে গিয়ে এতক্ষণ কি করে আল্লাহই জানে।
ভাবি টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। এমন কথা শুনে পিছনে তাকালো ঈশা, কিন্তু তার আগে মানুষটি হাওয়ায় মিলিয়ে গেল। বুঝতে আর বাকি রইল না কে। বেচারিও খাবার দিতে এসে খাবারের কথাটাই বেমানুম ভুলে গেছে। বেডের একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে ঈশা, গভীর ঘুমে বিবর। মাথার কাছে বালিশে হেলান দিয়ে তাকিয়ে আছে আয়ান। ঈশাকে ডাকবে কি ডাকবে না সে ভাবনায় বিবর। তখনকার চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙেছে। একটু আগেই ঘুমিয়েছে। একটার পর আরেকটা প্লেট রেখে খাবার টাকা পিঠের নিচ থেকে বালিশটা বের করে বেডের কোণে রাখলো। এক হাতে কোমরের পিছনে, অন্য হাতে মাথায় দিয়ে বেডে হেলান দিয়ে বসলো। ঈশার চোখে মুখে বিরক্তি ভাব। নিবু নিবু চোখে না তাকিয়ে ঠোঁট দুটো নেড়ে বলল, যাও তো মা, বিরক্ত করো না। প্রতিদিন ঘুম থেকে তুলে খাওয়ানোটা তোমার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ঠোঁট চেপে হাসলো আয়ান। আজ প্রথমবার কোনো মেয়ে তার স্বামীকে মা বলে ডাকছে। সেদিকে তোয়াক্কা না করে টেবিল থেকে প্লেট তুলে এক লোকমা জোর করে মুখে ঢুকিয়ে দিল আর বলল, রাতে না খেয়ে ঘুমানো একদমই ঠিক না। প্রয়োজনে সামান্য একটু খাও, তারপর শুয়ে পড়ো। কোনো কথা আর বাড়ালো না ঈশা। গুম গুম চোখে খাবার শেষ করলো। ঘুমাতে পারলেই যেন শান্তি। নিজের হাত না ধুয়ে গ্লাসে পানি ঢেলে ব্যস্ত হাতে খাইয়ে দিল। এটু প্লেটে হাত ধুয়ে আলতো হাতে শুইয়ে দিল ঈশাকে। দুগালে হাত রেখে একটু ঝুঁকে কপালে ঠোঁট শুইয়ে দিল। গভীর হলো তার স্পর্শ। ঠোঁট কপাল ছেড়ে পেট স্পর্শ করলো। ডিপলে কিস করলো পেটে। অপ্রস্তুত হয়ে পড়ল ঈশা। ঘুমের মধ্যে কেঁপে উঠল। ঘটে গেল অঘটন। আয়ানের হাত ধরে পাশ ফিরেই শুয়ে পড়ল। তবুও সরল না আয়ান। চায় না নিদ্রায় ব্যাঘাত ঘটুক। অপেক্ষা করলো একটু সময়ের। গভীর নিদ্রার আভাস পেতেই নিজের হাত ছাড়িয়ে নিল। পায়ের কাছে বাস করে রাখা বাস্কেট টেনে কোমর পর্যন্ত তুলে দিল। রুমের লাইট নিভিয়ে প্লেট হাতে বেরিয়ে যায়। বৃষ্টির দ্বারা এখনও কমেনি, বরং বেড়েছে। আজ বৃষ্টিকে বড্ড নির্লজ্জ লাগছে। কতগুলো দিন পর দুটি ভালোবাসার মানুষ এক হয়েছে, খুব কাছাকাছি আছে। এতে প্রকৃতির হিংসা হচ্ছে খুব করে। বৃষ্টির নির্লজ্জ পানি জানালার কাছ বেদ করে ভিতরে আসার তীব্র আকাঙ্ক্ষা চালাচ্ছে। বৃষ্টির পানি জানালার কাছে উপর তির্যকভাবে পড়েছে, লেপ্টে আছে ফোঁটা ফোঁটার সাথে। জানালা বন্ধ থাকায় তাদের ইচ্ছে সেখানেই সমাপ্তি টানতে হচ্ছে। বৃষ্টির সাথে যোগ দিয়েছে বিদ্যুৎ চমকানো। হঠাৎ হঠাৎ চারপাশ পুরোপুরি আলোকিত হয়ে যায়, আবার গুটগুটে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। বাহিরে এমন পরিস্থিতির ভিতরে বিরাজ করছে। নগ্ন বুকের বাফা শীর্ষা ছোট বাচ্চাদের মতোই ঘুমিয়ে আছে। অন্য হাতে টেবিলের উপর থাকা টেবিল ল্যাম্প জ্বলছে আবার নিভছে। আয়ান গভীর ভাবনায় বিভোর। বুকের উপর এক ফোঁটা তরল পদার্থ পড়তে চমকে উঠল সে। হাত দিয়ে ছুঁতে পানি অনুভব করলো। এ মাঝরাতে ছাদ ফুটু হয়ে গেল। মিস্ত্রি কোথায় পাবে? ঈশ্বর মাথার বালিশে রেখে দূরত্ব পায়ে লাইট অন করলো। ঈশ্বর শরীর কাঁপছে, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। কত রাত এভাবে ঘুমের মধ্যে কেঁদেছে তার কোনো হিসেব নেই। ছাদ ফুটো হয়নি, বরং নিঃশ্বাস চোখের অশ্রু গাল বেয়ে আয়ানের বুকে পড়েছে। বিয়ের গহনাঘাটে যেমন তেমনই আছে। বৃষ্টির পানিতে লেপ্টে যাওয়ার স্বাদ ধুয়ে গেছে। শাড়িও খোলেনি। আয়ান দেরি না করে গহনাঘাটে খুলে উপর থেকে শাড়িটা সরিয়ে বেডের পাশে রাখলো। চোখ আটকে গেল ঈশার শরীরে। সেদিনের মারের দাগগুলো স্পষ্ট ভাসমান। বর্ষা গালের 3 আঙ্গুলের স্পষ্ট ছাপ। চুলগুলো এখন এলোমেলো। ভাবতেই পারছে না আর। নিজের অজান্তে হাত দিয়ে ঠেকলো ঈশার শরীরে। আগের কাঁপাকাঁপি আরও কয়েক গুণ যেন বেড়ে গেল। ড্রয়ার থেকে মলম আর তেল বের করলো। ঈশার মাথাটা নিজের কোলে নিয়ে যত্ন সহকারে মলম লাগিয়ে দিল গালে। তারপর আস্তে আস্তে অগোছালো চুলগুলোতে তেল দিয়ে বেনি করে দিল। লাইট নিভিয়ে হাঁটুর নিচে পড়ে থাকা ব্ল্যাঙ্কেট টেনে গলা পর্যন্ত ঢেকে দিল। ঈশার মাথাটা পুনরায় নিজের বুকে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, সরি আমার ইস্যু পাখি, অনেকগুলো সরি। আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, খুব কষ্ট পেতে হয়েছে। আই প্রমিস, ততটুকু কষ্টে 6 মাসে তোমাকে পেতে হয়েছে, তার 10 গুণ ভালোবাসা দিয়ে আমি আগলে রাখবো। জীবনে আর কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। আমি আমার ছোট প্রিন্সেসকেও আগলে রাখবো আমার বুকে। এলোমেলো হয়ে আয়ানের বুকে ঘুমিয়ে আছে ঈশা। ভালোবাসার মানুষটির কাছাকাছি থাকলে পৃথিবীতে আর কিছুরই প্রয়োজন নেই। চারদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ঘুমের মাঝে আজানের ধ্বনি কানে আসতেই একটু একটু নড়ে চড়ে উঠছে সে। রুদ্র জুবাইরের বাড়ি থাকতে প্রতিদিন ভোরে ফজরের আজান দিলে ঘুম ভেঙে নামাজ আদায় করে নিত। নামাজ আদায় করতে করতে এখন ফজরের সময় ঘুম ভাঙা রোজগারের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ফিটফিট করে চোখ খুলে নিজেকে আয়ানের বুকে আবিষ্কার করলো সে। নিজের ঘুমের দোষ ভেবে উঠে দাঁড়ালো। দৃঢ়ভাবে ওয়াশরুমে ঢুকে যায়। অজু করার উদ্দেশ্যে পানির টিউব অন করতে নিলে চোখ আটকে গেল বেসিনের রান্নায়। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে হা করে আয়নের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে নিজের অবস্থা উপলব্ধি করতে পেরে জোরে দিল এক চিৎকার। ঘুমের মধ্যে গড় কাঁপানো চিৎকার শুনে ঘুম উবে গেল আয়ানের।
তারপর উঠে বসতে নিলে সব কিছু ঘেটে হয়ে গেল। ঠাস করে ফ্লোরে পড়ে নাজেহাল অবস্থা। এর মধ্যে চপল পায়ে ওয়াশরুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো ঈশা। পুরো রুমে অন্ধকার করলে ওয়াশরুমের আলো চারপাশটা আলোকিত। এক হাত কোমরে চেপে অন্য হাতে হাঁটু বড় করে করুণ দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে আছে। বুঝতে বাকি নেই ঈশাই চেঁচিয়েছে। গলা তো নয়, যেন বাঁশ। দয়া করে বলবেন এভাবে চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কী করবো? আমার শাড়ি কোথায়? আপনি কাল রাতে আমার সাথে কি করেছেন? ঘুমন্ত অবস্থায় আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন, তাই না? যেটা একদমই ঠিক নয়। আর আমার চুলে তেল দিয়েছেন কেন? কালকে পার্লারের মেয়েরা আমার চুল, যত সব পাউল কথাবার্তা। তোমার শাড়ি গহনা পরে ঘুমাতে অসুবিধা হচ্ছিল তাই খুলে রেখেছি। চুলগুলো পাখির বাসার মতো দেখাচ্ছিল। আর যখন তখন পাখিগুলো ভুল করে তোমার মাথায় এসে ঢুকত। ঈশাকে থামিয়ে দিয়ে আয়ান বলছে, হোয়াট ননসেন্স! আমার চুল পাখির বাসা? সে যাই হোক, না বলে একটা মেয়ে শাড়ি খুলতে লজ্জা করেন আপনার? আমি আপনার নামে মামলা করব। তাড়াতাড়ি তৈরি হয়ে চলো আমার সাথে। আমি নিজেই তোমাকে হেল্প করছি। কথাটা বলে বেডের পাশ থেকে শাড়িটা তুলে ঈশার হাতে ধরিয়ে দিল। ঈশার কথার অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে গেল। আয়ান ভালো করে জানে ঈশা তার এফএম রেডিও একবার অন করলে আজ আর থামবে না। শাড়ির দিক থেকে দৃষ্টি সরিয়ে আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আয়ান ফিরে এসে দেখলো এখন ঈশা বেডের উপরে বসে আছে। শাড়িটা এখনও তার হাতে। একটু আগে যেমনটা দেখে গিয়েছিল তেমনটাই আছে। নিজের কৌতূহল মেটাতেই প্রশ্ন করল, তখন তো নামাজ পড়তে উঠলে, তাহলে এখন এভাবে সংসেজে বসে আছো কেন? এখন আবার এটা বলো না শাড়ি পরতে পারো না। সোজাসুজি বলো আমার হাতেই পরতে চাও। বাপ নিয়ে বলছে আয়ান। বেঞ্চি কাটল ঈশা। নেহাত ডাক্তার যুক্তে বারণ করেছে তাই, না হলে এতক্ষণে 5 থেকে 10টা শাড়ি ওনার হেল্প ছাড়াই সে পরে নিতে পারত। তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে আসুন, তারপর শাড়িটা পরিয়ে দিন। আপনি পরিয়ে দিবেন বলে আমি এখনো শাড়ি পরিনি। যত সব। ডাক্তার যুক্তে বারণ করেছে তাই আমি শাড়ি একা একা পরতে পারি না। ওই বাড়িতে প্লাজো আর টি শার্ট পরেছিলাম, এখানে তো প্লাজো টি শার্ট কিছুই নেই, তাই তো বসে আছি। আয়ান আর কোনো কথা বাড়ালো না। কাবার্ড খুলে নিজের একটা টি শার্ট আর একটা পেটিকোট বের করে ঈশার হাতে ধরিয়ে দিল। ঈশা কোনো উপায় না পেয়ে পেটিকোট আর টি শার্টটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ। আয়ান জায়নামাজ বিছিয়ে মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে। ঈশাকে বের হতে দেখে নিজে এগিয়ে গেল। জায়নামাজে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে নিল একসাথে। ড্রয়িং রুমে বসে মাথায় তেল দিচ্ছে অনায়া। তার সামনে টিভি অন করা, কিন্তু সেদিকে দৃষ্টি নেই তার। দৃষ্টি স্থির হতে থাকা হাতে ফোনের দিকে। আর চোখে বারবার দৃষ্টি রুমের এদিক ওদিক। যখন তখন তার বাবা মা ভাই কিংবা অন্য কেউ আসতে পারে। রুমের ভিতরে ওয়াইফাই সমস্যা থাকার কারণে অনলাইনে ঢোকা যাচ্ছে না, যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে দুয়ানের সাথে। তাই তেল দেওয়া প্লাস টিভি দেওয়ার অজুহাতে ড্রয়িং রুমে আসা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না তার কাজ। বাড়িতে এসে হাজির হলো রুদ্র জুবাইর আর তমনা জুবাইর। কালকে একবার অগোছালোভাবে মেয়েকে দেখেছে, কিছুতেই মায়ের অবুঝ মন শান্ত করতে পারছে না। তাই তো মেয়েকে দেখতে হাজির হয়েছে। সামনে হঠাৎ তাদেরকে দেখে হকচকিয়ে গেল অনায়া। ব্যস্ত হাতে ফোন কাটতে নিলে হাত থেকে ফোনটা ছিটকে নিচে পড়ে গেল। তাড়াতাড়ি নিচ থেকে ফোনটা তুলে ফ্ল্যাশ লাইট অফ করে দিল। কাঁপা কাঁপা গলায় সালাম দিল। মা বাবা দাদু দিদাকে ডাক দেওয়ার আগে তারা হাজির। ড্রয়িং রুম থেকে অচেনা মানুষের গলার আওয়াজ পেয়ে আজাদ আহমেদ, তিতি আহমেদ সেখানে আসেন। বাবা মাকে ডাকার পরিবর্তে বাবিকে ডাক দিতে ছুটল সে। 4-5 সিঁড়ি পেরোতেই হাত থেকে খানিকটা তেল নিচে পড়ে গেল। সেদিকে তোয়াক্কা না করে আবার দূরত্ব পায়ে হেঁটে গেল ঈশা আর আয়ানের রুমের দিকে। সারাদিন বেলকনি থেকে রুমে, আবার রুম থেকে বেলকনি করে সময় পার করছে ঈশা। দুপুরের শাওয়ার নিয়ে আবার একই ধরনের জামা কাপড় পরিধান করছে। দুপুরের খাবারটা আয়ান রুমে এনে দিয়েছিল, তাই সেখানেই খেয়ে নিয়েছে। এখন একলা একলা বেলকনিতে কৌদলি দেখছে। দুপুরের খাবারের পর আয়ান বাড়ি থেকে বেরিয়েছে। কোথায় গিয়েছে বলে যায়নি, শুধু বলেছে আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে যাবে। রুম থেকে বের হতে বারণ করেছে। প্রয়োজনে অনায়া, তিথি কিংবা দিদাকে ডাকতে বলেছে। তেমন কোনো প্রয়োজন পড়েনি, তাই ডাকা হয়নি। যাওয়ার একটা কথা বারবার রিপিট করছে, যাতে ঈশা শাড়ি না পরে। আগের মতো শাড়ি পরে থাকার অভ্যাস নেই। বিদায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিকেলের দিকে তিথি আহমেদ এসে গল্প করছে, কিন্তু দাদা আসেনি। শ্রেণী বই উপরে উঠলে তার হাঁটু ব্যথা বাড়ে। পিছন থেকে মিষ্টি একটা ডাকে ঈশার বাবা ভাবনার জগৎ থেকে ফিরে। ভাবি, আঙ্কেল আন্টি এসেছে। আঙ্কেল আন্টি কথাটা মাথায় ঢুকলো না ঈশার। নিজের কৌতূহল মেটাতে সাথে সাথে বলল, কে এসেছে অনু? তোমার বাবা মা। নিজের মেয়েকে মিস করছিল তাই দেখতে চলে এসেছে। আর কোনো কথা কান অবধি ফুসালো না। কালকে বাবা মাকে দেখেছে, মনে হচ্ছে কত জনম হয়ে গেছে। না চাইতেও ঠোঁটে হাসি ফুটে উঠল। এতক্ষণে হয়তো এই কথা শোনার জন্যই অপেক্ষা করেছিল সে।
প্রতিদিন বিকেলে মায়ের সাথে সময় কাটানো ঈশার নেশা হয়ে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে গেল রুম থেকে। মুহূর্তের মধ্যে ভুলে গেল পরনের পোশাকের কথা। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কিছুক্ষণ মা বাবাকে পরখ করে নিল। তারপর আবার নামতে শুরু করলো। মা বাবা তোমরা মুখের কথা শেষ করতে পারলো না, সেখানেই থেমে গেল। তেল পড়া সিঁড়িতে পা রাখতে স্লিপ করে পড়ে গেল। মেয়েকে হাসি মুখে হাসি ফুটলেও এখন বিষাদে মন বেরো গেল রুদ্র জুবাইরের আর তমনা জুবাইরের মুখে। মুহূর্তে সকলের বুক কেঁপে উঠল। 3টে সিঁড়ি বেয়ে পড়ে যেতে নিলে হাত বাড়িয়ে সিঁড়ি রেলিং ধরল ঈশা। সাথে সাথে মাথা গিয়ে ঠেকল রেলিংয়ে। মাথা সরানো না, রেলিংয়ে মাথা থাকা অবস্থায় পরপর কয়েকবার চেপে রাখার শ্বাস জোরে জোরে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। শক্তিহীন হয়ে গেছে শরীর। দূর থেকে এমন দৃশ্য দেখে হাত থেকে শপিং ব্যাগগুলো নিচে পড়ে গেল আয়ানের। ঈশার জন্য জামা কাপড় আর ছোট বেবির জন্য খেলনা আনতে মূলত বেরিয়েছিল সে। ফিরে এসে এমন অবস্থা দেখবে ভাবতেই পারেনি আয়ান। শপিং ব্যাগ পড়ার মৃদু শব্দে হুঁশ ফিরে তার। দৌড়ে ঈশার পাশে বসে আলতো হাতে মাথাটা নিজের বুকে রাখলো। কপালের বাম পাশের কোণে কালচে দাগ পড়েছে। ঈশা নিজের শক্তিহীন হাতটা আয়ানের গলার পিছনে রাখলো। এতক্ষণ হয়তো আয়ানের মতো কাউকে আসার অপেক্ষা করছিল। আয়ান নিজের ঠান্ডা হাতটা ঈশার গালে রাখলো। ঠোঁট দুটো হালকা নেড়ে বলে উঠল, আয়ান, আমাদের আয়রা কিছু হবে না আমাদের প্রিন্সেসের। কথা বাড়ালো না আয়ান। ঈশাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। সেখানে ঘটল আরেক বিপত্তি। আয়ানের পা স্লিপ করে দুজনেই একসাথে নিচে। বাহির থেকে তীব্র আঘাত পেয়ে ভিতর থেকে অনবরত আঘাত করছে ছোট্ট আয়রা। সেই যন্ত্রণা সহ্য করতে নিজের মাথার চুল টেনে ধরেছে ঈশা। বেশিক্ষণ আর সহ্য করতে পারল না, তার আগেই জ্ঞান হারালো। পরপর 2টা সর খেয়ে থমকে দাঁড়িয়ে আছে অনায়া। ভাবতে পারেনি তিথি তার গায়ে হাত তুলবে। গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। শতবার সেও আর আটকাতে পারেনি সে। মুখ ফুটে কিছু বলারও সাহস পাচ্ছে না। নিজের কাজের জন্য বড্ড অনুশোচনায় ভুগছে। আজ তার একটা ভুলের জন্য ঈশাকে হাজার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আরেকবার মরার জন্য হাত বাড়াতে নিলে এগিয়ে আসলো তার দিদা। তিথির হাত ধরে থামিয়ে দিল। শত হোক নিজের ইচ্ছেতে কিছুই করেনি অনায়া। দিদা কিছু বলতে নিলে হাতের ইশারায় থামিয়ে দেয় তিথি। চোখ মুখ শক্ত করে বলে উঠল, আজ শুধু তো দায়িত্বহীনতার জন্য কতগুলো মানুষকে চিন্তায় ফেলে দিয়েছিস, হিসাব আছে? কী দোষ করেছিল ছোট্টবাবুটা? কেন আজ ঈশা তার সন্তানকে এভাবে কষ্ট পেতে হচ্ছে? যদি আজ ওদের কিছু হয়ে যায় তাহলে শুধু তুই দায়ী থাকবি। ছোটবেলা থেকে একটা কথাই বারবার বোঝানোর চেষ্টা করে যাচ্ছি যে কাজটা করবে মন দিয়ে করবি, ভালোভাবে করবি। আর তুই কি বলতি, কাজ ঠিকঠাকভাবে হলেই তো হলো। তোর কাজ তো ঠিকভাবেই হয়েছে, শুধু তোর কাছের আরেকজনকে সাফার করতে হচ্ছে। আর বলতে পারলো না তিথি। বারবার গলা ধরে আসছে তার। এই 6 মাস ঈশা নিজের বাবা মায়ের কাছে ছিল। কই তখন তো কোনো অঘটন ঘটল না কেন? তখনও কাল নিজের বাবা মা ছেড়ে শ্বশুর বাড়িতে এলো, তখনই এসব হতে হলো। নিজেকে ছোট মনে হচ্ছে। তাহলে কি তিথি সত্যি ঈশার মা বাবা হয়ে উঠতে পারেনি? আর ভাবনার মাঝে অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। বেরিয়ে আসা একজন স্বল্প বয়সী নার্স। ঈশার অবস্থা জানানোর পরিবর্তে দেয় এক হুঙ্কার, হচ্ছেটা কি এখানে? আপনাদের যদি চেঁচামেচি করতেই হয় তাহলে বাড়িতে গিয়ে করুন, এখানে নয়। এটা হসপিটাল, আপনাদের বাড়ি নয়। ভুলে যাবেন না, এখানে অনেক পেশেন্ট অ্যাডমিট আছে, তাদের সমস্যা হয়। তাছাড়া আপনাদের পেশেন্টও এখানে আছে। অন্তত নিজেদের পেশেন্টের কথা ভাবুন। আই হোপ এটাই আমার প্রথম এবং শেষ ওয়ার্নিং। দয়া করে চেঁচামেচি করবেন না। কথাগুলো বলে আর কারো দিকে তাকালেন না তিনি। দ্রুত পায়ে ভিতরে ঢুকে গেল। কেউ আর কোনো কথাও বাড়ালো না। যে যার মতো নিজের জায়গায় আবারও চলে গেলেন। মাঝখানে কেটে গেল বেশ কিছুক্ষণ। এখনও সবাই আগের ভঙ্গিতে হসপিটালের করিডোরে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। টানা অনেকক্ষণ বসে থাকায় কোমর ধরে গেছে সবার। তমনা সে কখন থেকে কেঁদে যাচ্ছে, থামার নাম নেই। রুদ্র জোবাই তাকে থামানোর চেষ্টা করছে। অবশেষে না পেরে দিল এক ধমক, চুপ করবে? এখানে এভাবে মরা কান্না জুড়ে দেওয়ার কি আছে? তোমার মেয়ে কি মারা গেছে? এমনিতে নিজের মেয়ে আর নাতির চিন্তায় মরছি, আবার যোগ হয়েছে সিসকাদুনি। যদি মুখ থেকে আর একটা আওয়াজও বের হয় তাহলে একেবারে বাড়ি পাঠিয়ে দিব, কথাটা মনে রাখবে। আর কিছু বলতে পারলো না। তার আগে অপারেশন থিয়েটারের উপরে থাকা লাইটটা অফ হয়ে গেছে। বেরিয়ে এলো একজন সবুজ পোশাকধারী ডাক্তার। সবাই এগিয়ে গিয়ে ডাক্তারকে চারপাশ দিয়ে ঘিরে ধরেন। নিজের কৌতূহল মেটাতে ডাক্তারকে প্রশ্ন করলেন রুদ্র জোবাইর, ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? সিরিয়াস কিছু হয়নি তো? আঘাতটা তেমন জোরালো নয়, কিন্তু আঘাতটা পেটে লেগেছে। বুঝতেই পারছেন 6 মাসের প্রেগনেন্ট। বেবি ভিতর থেকে ননস্টপ আঘাত করছে। আমাদের ধারণা দুর্ভাগ্যবশত বেবি উল্টে গেছে। এমন একটা অবস্থায় এসে আমরা ফসেছি যেখানে অপারেশন করতে পারছি না, না পারছি ডেলিভারি করতে। দুটোতেই প্রচুর পরিমাণ রিস্ক আছে। এদিকে একটু পরপর ব্যথায় জ্ঞান হারাচ্ছে পেশেন্ট। যদি 8 মাস হতো তাহলে আমরা ডেলিভারি করার মতো রিস্কটা নিতাম।
এত কষ্টের পরেও যদি নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে না পারে, সো স্যাড। কথা বলতে বলতে চোখের কোনো অশ্রু জমেছে, সেগুলো মোতামা আঙ্গুলো দিয়ে মুছে আবার বলল, আমাদের হসপিটালে এমন একজন ডাক্তার আছেন যিনি এই বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন, কিন্তু তিনি প্রায় 5 বছর হয়েছে রিটায়ার্ড করেছেন। তিনি খুবই ভালো মানুষ, অন্য বিপদ শুনলে ছুটে আসে। বর্তমানে ঢাকার বাহিরে, নিজের মেয়ের বিয়েতে আছে। আমি ফোন করেছিলাম সকালের মধ্যে এসে যাবে। এখন কিছু টেস্ট করাতে হবে যাতে স্যার এসে ব্যবস্থা নিতে পারে। আর হ্যাঁ, আপনাদের থেকে একজন এসে পেশেন্টের মনে সাহস জোগান, আমাদের সাহায্য করুন। বলে ডাক্তার আর ব্যস্ত পায়ে হেঁটে চলে গেলেন। মুহূর্তের মধ্যে আবার নীরবতা ছেড়ে গেল। তিথি জোর করে অনায়া আর শ্বশুর শাশুড়িকে বাড়িতে পাঠিয়ে দিল। একদিনে দরজার দিকে তাকিয়ে আছে আয়ান। চারপাশে কি হচ্ছে কোনো দিকে তার খেয়াল নেই, শুধু কানে একটা কথাই বাজছে, আয়ান, আমাদের আয়রা। যেটা ঈশা শেষবার বলেছিল। চোখের সামনে বাড়ছে ঈশার পেটে হাত দিয়ে কাতরানো দৃশ্যটা। একবার যদি ভালোভাবে পরখ করে নিত ঈশা কেন পড়েছিল, তাহলে হয়তো সবাইকে এত চিন্তায় থাকতে হতো না। যখন ঈশা পড়ে গিয়েছিল আয়ান বাকরুদ্ধ হয়ে সবটা দেখেছে। ঈশাকে হসপিটালে আনার কথাটাও বেমালুম বলে গিয়েছিল। ছেলের এমন অবস্থা দেখে রুদ্র জুবাইর আর আজাদ আহমেদ ঈশাকে হসপিটালে নিয়ে আসে। আয়ানের চিন্তার মাঝে কাঁধে হাত রাখল তিথি। একবার তিথির দিকে তাকিয়ে আবারও আগের ভঙ্গিতে বসে রইল সে। কাঁধ থেকে হাত সরিয়ে গালে হাত রেখে বললেন, অবি, বাবা আমার, এভাবে চুপ করে থাকিস না। ঈশার কিছু হয়নি, কিন্তু মেয়েটা ভিতরে একা একা খুব কষ্ট পাচ্ছে। তোকে ওর খুব প্রয়োজন। যা বাবা, ওর পাশে থাক, ওকে সাহস জোগা। এতক্ষণ চুপ করে থাকলো আর চুপ থাকলো না। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মা, সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। কেন আমি আমাদের বাড়িতে ওকে নিয়ে এলাম? কেন ইস্যুকে রেখে বাহিরে গেলাম? কেন কিছু পরখ না করে কোলে তুলে নিলাম? আয়ানের কষ্টে তিথির বুকটাও বারবার কেঁপে কেঁপে উঠছে। এটা যে নিয়ম, সন্তানের কষ্টে মায়ের কষ্ট হবে। অনেক বুঝিয়ে সুঝিয়ে আয়ানকে ইশরার কাছে পাঠালো। ইশরা চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যে শরীরটা ভেঙে পড়েছে, চোখ মুখ শুকিয়ে গেছে। ঈশা নিস্তেজ হাতটা নিজের হাতের মাঝে বন্দি করল। একটু ঝুঁকে হাতের উল্টো পিঠে উষ্ঠ ছোয়ালো। অন্য হাতে কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে উষ্ঠ ছোয়ালো। নিজের খুব কাজের কারো স্পষ্ট পেয়ে নিভে নিভে চোখ খুলে তাকালো ঈশা। আয়ানকে নিজের পাশে পেয়ে গাল বেয়ে দুফোটো অশ্রু গড়িয়ে পড়ল। ঠোঁটের কোনো ফুটে উঠল এক সিলতে হাসি। কিছু বলতে নিলে আয়ান ঠোঁটে হাত দিয়ে চুপ করিয়ে দিল। উঠে বসে বা কথা বলা কোনোটাই দরকার নেই, চুপচাপ শুয়ে থাকো। নিজের ক্যানের লাগানো হাত আয়ানের হাতে বন্দি দেখে অন্য হাত রাখলো হাতের উপর। আয়ানের হাতটা নিজের বুকে রেখে পরপর দুইবার চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিল। তারপর হাত সরিয়ে পেটের উপর রাখলো। মুহূর্তে হাত নামিয়ে নিল আয়ান। সাথে সাথে চোখ সরিয়ে নিল ঈশা। তাহলে আয়ান আজও বেবিটাকে মেনে নিতে পারেনি? হলো তার উল্টোটা। আয়ান ঈশার পেটের কাছে কাপড় সরিয়ে দিল। পেটের কাছে নিজের কান বাড়িয়ে কিছুক্ষণ কথা বলল। শেষে ডিপলি কিস করলো। আয়ান মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর ভাবতে লাগলো সেদিনের কথা। হন্তদন্ত হয়ে সেদিন গাড়ি নিয়ে ছুটে চলেছে আয়ান। যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট হাতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই আয়ানের। ডাক্তার, মা, দিদা বলেছে বাড়িতে নতুন অতিথি আসছে, কিন্তু আয়ানের মাথায় কিছু ঢুকছে না। নতুন অতিথি এলে দরজা দিয়ে আসবে, ঈশার শরীর খারাপ কেন হবে? আয়ানের এমন যুক্তিতে ঈশা শুধু হেসে কুটি কুটি হচ্ছে। অবশেষে এসে পৌঁছালো ডাক্তারের চেম্বারে। অলরেডি রিপোর্ট রেডি করাই আছে। ডাক্তার বলেছে আয়ান বাবা হতে চলেছে। কথাটা শুনে সেখানে তা নাচতে ইচ্ছে করছে। এত বড় একটা ব্যাপারে কেউ এমন হেয়ালি করে? বাহিরে বেরিয়ে এসে দেখলো মেঘ বাইকে হেলান দিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে আয়ানের হাত থেকে রিপোর্টগুলো নিয়ে তৃপ্তিকর হাসি দিল। মেঘের হাসির মানে বুঝল না আয়ান। জানো আয়ান, আজ আমি পৃথিবীর সবচেয়ে বড় খুশি। আমার শত জন্মের ইচ্ছে আজ পূর্ণ হলো। সবসময় চেয়েছিলাম আমার পরীর মতন একটা মেয়ে হবে। ঈশার মাঝে বেড়ে উঠবে সে ছোট পরী। দেখো হয়ে গেল। মেঘের কথার মানে বুঝল না আয়ান। আহাম্মকের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। কথাগুলো মাথার মধ্যে নেড়ে ছেড়ে গলা চেপে ধরল মেঘের। নাক বরাবর দিল এক খুশি। সাহস কি করে হয় তোর আমার ইস্যুর নামে বাজে কথা বলার? যে কথাটা বলার চেষ্টা করেছিস সেটা নিজের মধ্যেই ফুঁসে রাখ, বাহিরে বের করার চেষ্টা করিস না, তাহলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। বলে কলার টেনে ঠিক করে নিল আয়ান। মেঘার কোনো কথা বাড়ালো না। ফোন টিপে একটা ভিডিও অন করে আয়ানের হাতে ধরিয়ে দিল। ভিডিওটার কিছু অংশ দেখে চোখ মুখ শক্ত করে ফেলল। রাগের মাথায় ফোনটা ভেঙে ফেলল। কোনো দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আয়ান। আয়ান বেরিয়ে যাওয়ার পর বাঁকা হাসলো মেঘ। গেম স্টার্ট বেবি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভিডিওটা এমন ছিল যে হঠাৎই পিছন থেকে কেউ জড়িয়ে ধরায় বরকে গেল ঈশা। নিজের কাঁধ ফিরিয়ে মেঘকে দেখে এক নিমিষে ভয় দূর হয়ে গেল।
মেঘ এগিয়ে গিয়ে বেডে বসে পড়ল। ঈর্ষা কিছু বলতে নেওয়ার আগে হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিল। ঈর্ষার লজ্জায় মাথা নিচু করে নেয়। মেঘ নিজের হাত দিয়ে ইশারায় মাথাটা উঁচু করল। নিজের হলুদ রাঙানো ঈর্ষার গালে চেপে ধরতেই থরথর করে কাঁপতে লাগলো। মেঘকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যেতে নেই, কিন্তু পারল না। পিছন থেকে ঈর্ষার হাত টেনে দেওয়ালের সাথে চেপে ধরল। পিস পিস করে বলল, বাহ, বিয়ের হলুদ শরীর ছুতে না ছুতে লজ্জায় মরে যাচ্ছিস দেখছি। যদি একবার বিয়েটা হয়ে যায় তখন তো আমাকেও মেরে ফেলবি। যাই বলিস, তোর লজ্জা পাওয়া মুখটা দেখতে কিন্তু হেব্বি লাগে। ইচ্ছে করে টুস করে খেয়ে পেলি। কি বলিস, একটু খাই? বলে নিজের ঠোঁট এগিয়ে আনতে নিল। ঈশা হাত রাখলো নিজের ঠোঁটের ওপর। মেঘ হাতের উপরে চুমু খেয়ে বলল, তুই তো আমার হবু বউ। কাল বাদে পরশু আমাদের বিয়ে, সেই উপলক্ষে তোকে একটু আদর করতেই পারি। এসব কোন ধরনের ভাষা মেঘ? প্লিজ ভালোভাবে কথা বলো। আর তোমার সাথে আমার পরশু বিয়ে হচ্ছে, আজ নয়। তাই সব কিছু পরশুর জন্যই তোলা থাক। বিয়ের আগে এসব আমার একদমই পছন্দ নয়। কথা বাড়ালো না মেঘ। নিজের পকেট থেকে একটা গিফট বক্স বের করলো। র্যাপিং পেপারটা খুলে নিয়ে বেরিয়ে এলো ডায়মন্ডের ব্রেসলেট। নিজের হাতের মাঝে ঈশার হাত বন্দি হাতটা বের করে সযত্নে পরিয়ে দিল। হাতের উল্টো পিঠে চুমু খেলে হাত কোমর আঁকড়ে ধরে গলায় চুমু খেলো। তারপর ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে ঈশার উপরে উঠে পড়ল। আর কিছু দেখার আগেই ফোনটা ভেঙে চুরমার করে দিল। আয়ান ভিডিওটি স্পষ্ট দেখতে পেলেও সেখানের কথাবার্তাগুলো শুনতে পায়নি, তাই রাগে ফেটে পড়ছিল। যার ফলশ্রুতিতে নিজের রাগ দমন করতে ঈশার উপর অমানবিক নির্যাতন করেছে। আর এক মুহূর্ত যদি ভিডিওটা দেখত, তাহলে হয়তো আয়ান এমন করতে পারত না। পৃথিবীর কোনো মানুষই তার ভালোবাসার মানুষটিকে অন্য আরেকজনের সাথে সহ্য করতে পারে না। সেখানে এতটা ঘনিষ্ঠ কিভাবে মেনে নিত? নিজের ভালোবাসার মানুষটিকে অন্যর সাথে দেখে সে খেয়ালই করেনি। সেদিন মেঘ আর ঈশার হলুদ সন্ধ্যা ছিল। আয়ানের দৃষ্টি আর মস্তিষ্ক বারবার জানান দিচ্ছিল ঈশা সত্যি এমনটা করেছিল। ঈশার গর্ভের সন্তান আয়ানের নয়, অন্য কারো। কিন্তু অবুঝ মন সে বারবার একটা কথায় জানান দিচ্ছিল, ঈশা এমন কিছু করতে পারে না। নিজের করা কাজের অনুশোচনা করতে করতে আর ঈশার সামনে যাওয়ার সাহস হয়নি তার। প্রতিদিন রাতের অন্ধকারে বেলকনি টপকে ঈশার ঘুমন্ত মুখটা দেখে আসতো। 6 মাসে একদিনও শান্তিতে ঘুমাতে পারেনি। নিজের বুকটা খুব ফাঁকা ফাঁকা লাগতো। ঈশাকে বুকে নিয়ে ঘুমানো কবে যে আয়ানের নিত্য নতুন অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল জানা ছিল না। চারদিকে ফজরের আজান দিচ্ছে। আজানের মধু ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে। যেখানে কালকে এমন সময় আয়ানের বুকে এলোমেলো হয়ে ঘুমিয়েছিল ঈশা, সেখানে আজ একই সময় অপারেশন থিয়েটারের ভিতরে আছে। একটু আগে রিটায়ার্ড করা ডাক্তার এসে হাজির হয়েছে। সবাই টেনশনে কাঁপছে। মধ্যরাতে মেয়ে চিন্তা করতে করতে জ্ঞান হারিয়েছে তমনা। নিজের প্রিয় স্ত্রীকে এমন অবস্থায় দেখে বাড়ি ফিরে গেছে। একটু আগে জ্ঞান ফিরেছে তমনার, তবুও দমে যায়নি অসুস্থ শরীর নিয়ে মেয়ের জন্য দোয়া করতে। আয়ান একদিনে দরজার দিকে তাকিয়ে আছে। কখন দরজা খুলবে তার অপেক্ষার প্রহর গুনছে। কখন তার ইস্যু পাখি বলবে, আয়ান তুমি একদম চিন্তা করো না, তোমার ইস্যু পাখি আর প্রিন্সেস জায়রা ঠিক আছে। আজানে ধ্বনি কানে আসতেই কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। আজানে ধ্বনি অনুসরণ করে এগিয়ে গেল সেদিকে। আজ চেষ্টার কাছে মন খুলে চাইবে নিজের প্রিয়জনকে। মাঝখানে কেটে গেল বেশ কিছুক্ষণ। এখনও আয়ান ফিরেনি। এদিকে আজাদ আহমেদ তিথির চিন্তা শেষ নেই। ছেলের চিন্তা করতে করতে অপারেশন থিয়েটারের উপর থাকা লাল রঙের বাতিটি বন্ধ হয়ে যায়। আজাদ আহমেদ আর তিথি এগিয়ে গেল দরজার দিকে। ভিতর থেকে বেরিয়ে এলো জীবন চৌধুরী, যে ঈশার চিকিৎসার ভার নিয়েছে। জীবন চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ থাকলেও মুখে তৃপ্তিকর হাসি। তিনি এগিয়ে এসে আজাদ আহমেদের সাথে হাত মিলিয়ে বললেন, আপাতত ভয়ের কিছু নেই, শি ইজ আউট অফ ডেঞ্জার। তবে পরে সমস্যা হলেও হতে পারে। ব্যাপারটা আমি আপনাদের খুলে বলছি। আমরা যেটাকে ঠিক বলি, মানে মাথার উপরে পা নিচে, কিন্তু প্রেগনেন্সির সময় সেটা উল্টো। প্রেগনেন্সির সময় মাথা নিচে পা উপরে থাকা সঠিক ব্যালেন্স। অনেকের ক্ষেত্রে বাচ্চা উল্টে যায়, সেটা নর্মাল। তবে যদি 36 সপ্তাহের মধ্যে সঠিক পজিশনে ফিরে না আসে, সেটা নর্মাল নয়, অস্বাভাবিক বলে। তখন সাধারণ ডেলিভারিতে বাচ্চার মস্তিষ্কে অনেক সমস্যা দেখা দেয়। ঈশার ক্ষেত্রে বেবির ঠিক পজিশনে ছিল, কিন্তু এমন দুর্ঘটনায় উল্টে গেছে। এখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন 27+ সপ্তাহ চলে। ডাক্তার যদি তেমন না হয়, বি পজিটিভ, সব ঠিক হয়ে যাবে। যেটা বলেছিলাম, বেশি জরুরি হচ্ছে আমি মেডিসিন প্রেসক্রাইব করছি, সেগুলো নিয়মিত করবেন। খাবারে অনিচ্ছা থাকা সত্ত্বেও জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন। সবসময় পেট ভরা রাখবেন। প্রথম 1 সপ্তাহ একদম নড়াচড়া যাতে না করে ইনশিওর করবেন। তারপর থেকে প্রতিদিন সকাল এবং রাতে হাঁটাবেন। এতে বেবির পজিশন অনেকটা কন্ট্রোলে আসবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, প্রতি মাসে 2 বার আল্ট্রাসোনোগ্রাফি করাবেন এবং প্রেগনেন্সি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে দ্রুত হসপিটালে অ্যাডমিট করাবেন কিংবা ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি ডেলিভারির উল্টোই থাকে, তখন বাইপোলার পদ্ধতিতে ডেলিভারি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার, এত রাতে আমাদের বিপদের কথা শুনে ছুটে আসার জন্য। ইজ মাই ডিউটি।
একটু পর পেশেন্টের জ্ঞান ফিরবে, দেখা করুন আর কি খাবে খাইয়ে দিন। কাল রাত থেকে না খেয়ে আসে বলেই তিনি চলে গেলেন। এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস আবার দুজনে ছাড়লেন। নিজের পকেট থেকে ফোন বের করে আয়ানের নাম্বারে ডায়াল করলেন। রিসিভ হলো না, আবার ডায়াল করলো তবুও রিসিভ হলো না। তাই রুদ্র জুবাইরকে ফোন করে ঈশার অবস্থা জানালেন। তারপর বাড়িতে ফোন করে জানালেন। বাড়িতে ফোন করার সাথে সাথে রিসিভ করলো অনায়া। নিজের কাজের জন্য অনুশোচনা করতে করতে হয়তো ঘুমাতেও পারেনি। আয়ান নিজের হাতে রান্না করে এনেছে খাবার। খাবারের কথা শুনে আয়ানকে খাবার কিনে আনতে বলেছিল তিথি, কিন্তু ঈশাকে কিছুতেই বাহিরে ঝাল মশলা দেওয়া খাবার খাওয়াবে না, তাই নিজের হাতে রান্না করে নিয়ে এসেছে। মেয়ের খবর শোনার পরে রুদ্র জুবাইর আর তমনা এসে মেয়েকে দেখে গেছে। অনায়াও এসেছিল, তবে কাছাকাছি না, একটু দূর থেকে দেখে গেছে। আজাদ আহমেদ আর তিথিও একটু আগে বাড়ি ফিরে গেছেন। খাবারের লোকমা মুখের কাছে আনতে নাক ছিটকে নিল ঈশা। কিছুতেই তার খেতে ইচ্ছে করছে না, কিন্তু কে শুনে কার কথা। আয়ান জোর করে এক লোকমা মুখে ঢুকিয়ে দিয়ে চোখ রাঙালো। ঈশা কিছু বলল না, চুপচাপ খাবার চিবোতে লাগলো। আরেক লোকমা মুখে তুলে দেওয়ার আগে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল ঈশা। মুখ ফুলিয়ে বলল, আয়রার একদমই এসব খেতে ইচ্ছে করছে না। কিন্তু ডাক্তার যে তোমাকে সবসময় খেতে বলেছে, জেদ করে না এসব পাখি, খেয়ে নাও। অন্যদিকে ঘুরে গিয়ে লোকমা মুখে তুলে দিতে দিতে আয়ান বলল, আমি কখন বললাম আয়রা খেতে চায় না? আমি বলেছি আয়রা এসব খেতে চায় না, অন্য কিছু খাবে। ও তাই নাকি আয়রা, তুমি এসব খেতে চাও না? আচ্ছা বলো কি চাই, তোমার পাপা তোমাকে এক্ষুনি এনে তাই খাওয়াবে। ঈশার পেটে কান পেতে বলছে আয়ান। ওই যে ঝাল ঝাল টকটক খাবারটা, একবার খেলে যে খাবারটা বারবার খেতে ইচ্ছে করে, সেই খাবারটা। মুখের ভঙ্গিতে বুঝিয়ে দিয়ে বলল, আয়রা শোনা, তোমার মাম্মা আমাকে খাবার নামটা কিছুতেই বলছে না, তুমি জোরে জোরে বলে দাও তো। ঈশার পেটে ঠোঁট শুইয়ে আয়ান বলছে কথাগুলো। ঈশা কিছু না ভেবে চট করে বলে ফেলল, ফুসকা। সাথে সাথে আয়ান নিজের রাগে দৃষ্টি নিক্ষেপ করলো। ভয়ে চুপসে গেল সে। সাথে জমেছে কিছু অভিমান। মুখটা ছোট ছোট করে বলল, থাক আয়রা শোনা, তোর পাপা খেতে দিবে না, তোর পাপা অনেক পয়সা। বলে আবারও অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। সাথে সাথে হাতে স্যালাইনের ক্যানেলের টান পড়ল। রক্ত উঠে গেল স্যালাইনের। মুখ থেকে আপনা আপনি বের হলো আহ। ঈশার এমন অবস্থা দেখে আয়ান টান দিয়ে ক্যানোলাটা বের করে দিল। পাশে রাখা বক্স থেকে খানিকটা তুলো বের করে হাতের উপর চেপে ধরল, কিন্তু রক্ত থামার কোনো নামই নিচ্ছে না। সাদা তুলো রক্তে ভিজে রক্তিম আকার ধারণ করছে। জোরে জোরে নার্স নার্স বলে চিৎকার করে উঠল। নার্স এসে রক্ত পড়া থামিয়ে নতুন একটা স্যালাইন লাগিয়ে দিবে। আয়ান কিছুতেই লাগাতে দিবে না। তারপর ডাক্তার এসে আয়ান বুঝিয়ে লাগিয়ে দিয়েছে। ডাক্তার যাওয়ার পর থেকে আয়ান চেয়ারে বসে বাম বিড়ালের মতো মুখ করে ঈশার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি খেয়ে নিল। আর ঈশা পেটে হাত দিয়ে এসির দিকে তাকিয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। এসিটাকে আজ ঈশার সহ্য হচ্ছে না। আয়ানের দিকে তাকাতে ভয় করছে। আয়ান পুনরায় খাবারের প্লেটটা হাতে নিল, হাত বাড়িয়ে এক লক্ষ্মে ঈশার দিকে এগিয়ে দিল। ঈশা নিল না, এতে যেন আয়ানের রাগ আরও বেড়ে যায়। আয়ানের ইচ্ছে করছে ঈশার গালে ঠাস ঠাস করে দুটো চড় লাগিয়ে দিতে। নীরবতা ভেঙে দিল এক চিৎকার। ভালোই ভালোই বলছে হা করো, না হলে কি করব আমি নিজেও জানি না। এই অবস্থায় পুচকে খেলে শুধু তোমার না, বেবিরও ক্ষতি হবে। তাই জেনে শুনে আমি কারো ক্ষতি করতে পারবো না, তাই চুপচাপ হা করো বলছি। যদি হা না করি তাহলে কি আবার বউ মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, নাকি গৃহবন্দী করে রাখবে? তোমার মতো ছেলেদের কাছ থেকে এর বেশি কিছু আর আশা করা যায় না। ভিতরে ভিতরে ঢুকতে ঢুকতে মেঘ বলছে। মেঘকে দেখে আয়ানের রাগ যেন আগ্নেয়গিরির লাভার মতো ফুটতে লাগলো। হাত মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে সহ্য করছে। আজ শুধু মেঘের জন্য ঈশা আয়ান একে অপরের থেকে অনেক দূরে দূরে। আয়ান কোনো কথা বাড়ালো না, আস্তে আস্তে হসপিটাল থেকে বেরিয়ে গেল। 1 মিনিট থাকলে আয়ান আর সহ্যই করতে পারতো না। তখন সব রাগ উঠত ঈশার উপর, কিন্তু আয়ান চায় না। গত 2 দিন ধরে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে ঈশা। কখন অপেক্ষার অবসান ঘটিয়ে আয়ান আসবে। অভিমান বড্ড কষ্টদায়ক, যখন তখন একজনের মনকে ভেঙে চুরমার করে দিতে পারে। ঈশার মনের কোণেও জমেছে হাজার অভিমান, শুধু আয়ানের জন্য। হঠাৎই সেদিন আয়ান রেগে যাওয়ার কারণ বুঝতে ব্যর্থ হলো ঈশা। মেঘের কথাতে নাকি মেঘের আশাতে। একজন মানুষ নিজের ইচ্ছাতে আসলে তাকে তো আর বের করে দেওয়া যায় না, সে যদি জনমশত্রুও হয়ে থাকে। ভেবেছিল রেগে যখন গেছে হয়তো নিজের রাগ কমিয়ে একটু পরে আবার ফিরে আসবে, কিন্তু এলো না। ঈশ্বর ভাবনার মাঝে ভিতরে ঢুকে এলো তিথি আর তমনা। আজ ঈশাকে রিলিজ করে দেওয়া হয়েছে, কিন্তু আয়ান আসেনি, তাই রিসেপশনে বিল পে করে গিয়েছিল। ঈশার পরনে থাকা হসপিটালের ড্রেস চেঞ্জ করে একটা ঢিলেটালা ফ্রক পরিয়ে দিল। তারপর আবারও আয়ানকে নাম্বারে ডায়াল করতে লাগলো। পরপর 5 বার ডায়াল করার পরও রিসিভ হলো না। ছেলের দায়িত্ব জ্ঞানহীনতা দেখে কপাল চাপড়াতে ইচ্ছে করলো তিথির,
কেন তখন রৌদ্র জুবের আর আজাদ আহমেদকে বাড়ি পাঠিয়ে দিল? কেন বলতে গেল তারা পারবে? হতাশা নিয়ে ঈশার পাশে বসে পড়ল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা ঈশা, আয়ানকে ফোনে অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু রিসিভ করলো না। কেমন দায়িত্বহীন সেটাই ভাবছি। আর তোর বাবা শ্বশুরকেও বাড়ি পাঠিয়ে দিলাম, এদিকে তোকেও ডিসচার্জ করলাম। এই কেবিনেও তো অন্য কোনো পেশেন্ট আসবে। একটু কষ্ট করে আস্তে আস্তে আমাদের সাথে চল। ঈশা আর কোনো কথা বলল না, হাত বাড়িয়ে তিথির হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। কল লিস্ট চেক করে আয়ানের নাম্বারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। উপরে থাকার কারণে কষ্ট করে আর খুঁজতে হলো না। একবার ফোন করলো কিন্তু রিসিভ হলো না। টেক্সটে গিয়ে আয়ানের নাম্বারে একটা মেসেজ সেন্ড করলো। কিছুক্ষণ পর রিপ্লাই আসলো কিন্তু ঈশা চিন করলো না। আবারও কল এলো, রিসিভও করলো না। ফোনটা সাইলেন্ট করে পুনরায় ফোনটা তিথির হাতে ধরিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল ঈশা। সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে আয়ান, শরীরে পেঁচানো ভেজা টাওয়াল। কাবার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট বের করে চেঞ্জ করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে নিলে পিছন থেকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। দুদিন ধরে ফোনটা সাইলেন্ট মোডে আছে, যার কারণে রিংটোনের আওয়াজ শোনা যাচ্ছে না। হেয়ার ব্রাশটা রেখে ফোনটা হাতে নিল সে। অন করতে 5 মিস কল লেখা জল জল করে ওঠে। কল লিস্ট চেক করলো, তিথি ফোন করেছে। দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা রেখে দেওয়ার আগে আবারও বেজে উঠল। এবারও রিসিভ করলো না। কল বাজতে বাজতে কেটে গেল। পরক্ষণে কিছু একটা মনে করে সাইলেন্ট মোড থেকে নর্মাল মোড করে নিল। আবারও দূরত্ব পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ফোনে টুংটাং শব্দে ফোনটা হাতে নিল। তিথির ফোন থেকে মেসেজ এসেছে। বিরক্তি নিয়ে মেসেজ সিন করলো, কিন্তু মেসেজটা সিন করলে বিরক্তির বদলে মাথায় রাগ ছাড়া দিয়ে ওঠে। সাথে সাথে কয়েকটা মেসেজ করলো কিন্তু রিপ্লাই আসলো না। ফোন করলো তাও রিসিভ হলো না। ইচ্ছে করছে নিজের চুল টেনে ছিঁড়তে। অবশেষে না পেরে দ্রুত পায়ে হন হন করে হেঁটে বেরিয়ে গেল আয়ান। চুলের পানি কপাল গড়িয়ে পরনে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেই দিকে তার কোনো হুঁশ নেই। মেসেজে লেখা ছিল, আয়ান ডাক্তার আমাকে একটু আগেও হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। এখন অযথা হসপিটালে বসে থাকার কোনো মানে হয় না। তার উপর 2 দিন আপনি মিসিং। ডাক্তার আমাকে 1 সপ্তাহ নড়াচড়া করতে বারণ করেছে, তাই আমি নড়াচড়া করতে পারবো না। 15 মিনিট সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি আসতে না পারেন তাহলে আমি ম্যাগকে ফোন করব। ম্যাগ এসে না হয় আমাকে কোলে করে বাড়ি পৌঁছে দিবে। ঘুমের মধ্যে নিজেকে পাখির মতো লাগছে ঈশাকে। নিজের ইচ্ছেটা পূরণ হচ্ছে। হাত দুটো পাখিদের মতো মিলতে পারছে সে। কিন্তু যতই হোক মানুষ তার পাখির মতো উঠতে পারে না। অনেক দিনের ইচ্ছে ছিল পাখির মতো ওড়ার। স্বপ্নের মাঝে এমন একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। তাই তো নিজের ঘুম নষ্ট করে আবার স্বপ্ন মিস করতে চায় না ঈশা। ঘুমের মাঝে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখে। প্রথমে চোখ খুলতে চাইল না, কিন্তু পানির মাত্রা ক্রমশ বেড়ে চলছে। চোখ খুলতে আয়ানের বিরক্তি মাখা মুখটা ভেসে উঠল। চারপাশে তাকিয়ে বুঝতে পারলো আয়ান তাকে কোলে নিয়ে হাসছে। হসপিটালের করিডোরে তেমন কাউকে আর দেখা যাচ্ছে না। আয়ান নিজের মতো করে সামনে হেঁটে হেঁটে চলছে। ঈশার দিকে একবারও তাকাচ্ছে না। নিজের 2 হাত দিয়ে আয়ানের গলা জড়িয়ে ধরল ঈশা। ঠোঁট উঁচু করে টুস করে আয়ানের গালে চুমু খেতে গেল। জ্ঞান ফেরার উপস্থিতি অনুভব করে ঈশার দিকে তাকাতে হয়ে গেল উল্টো। ঠোঁটে ঠোঁট স্পর্শ করলো। সাথে সাথে থেমে গেল আয়ানের পা। চোখ দুটো স্থির হয়ে রইল ঈশার দিকে। আয়ান এমন বিহেভের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চাইলো কি আর হলো কি? চোখ জোড়া নামিয়ে আয়ানের বুকে মুখ গুজল। ঈশার পাগলামি দেখে হাসলো আয়ান। সামনের দিকে হাঁটা দিল আর বলল, এর জন্য বুঝি মেঘকে ফোন করে আসতে বলতে চেয়েছিলে? আমি মোটেও মেঘকে আসতে বলিনি। আমি তো জাস্ট আপনাকে আনার জন্য টেকনিক ইউজ করেছি। আয়ানের বুকে থেকে মাথা তুলে বলল ঈশা, কিসের টেকনিক? কিসের আবার? আপনাকে এখানে আনার? ডাক্তার আমাদের বেশি নড়াচড়া করতে বারণ করে দিয়েছে। এই 3 তলা থেকে নিচতলা আমার পক্ষে নামা সম্ভব নয়। আপনাকে ফোন করলাম কিন্তু রিসিভ করলেন না। তাই তো বাধ্য হয়ে ওরকম মেসেজটা সেন্ড করলাম। তাই বলে আপনি এই ধরনের ড্রেস আর চুল ভালোভাবে না মুছে চলে আসবেন? বড় অদ্ভুত তো আপনি। একটা মুচকি হাসি দিয়ে বলছি ঈশা, হ্যাঁ, আমি ওদিকে ড্রেস চেঞ্জ করি, চুল মুছি, আর এইদিকে আমার বউ আরেকজনকে নিয়ে যাক। আয়ানের এমন উদ্ভুত কথা শুনে ঠোঁট চেপে হাসল ঈশা, যে হাসিতে কোনো শব্দ নেই। আগে থেকে গাড়িতে তিথি আর তমনা বসেছিল। আয়ান আর ঈশাকে আসতে দেখে দরজা খুলে নেমে গেল তিথি। আয়ান ব্যাক সিটে তমনা আর তিথির মাঝে ঈশাকে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। লুকিং গ্লাসে ঈশার ক্লান্তিমাখা মুখটা দেখে ড্রাইভ করতে মন দিল। গাড়ি থামান থামান, প্লিজ প্লিজ গাড়ি থামান, এক প্রকার চেঁচিয়ে বলে উঠল ঈশা। ঈশার এমন চিৎকার শুনে গাড়ির ব্রেক করল আয়ান। সবাই ব্রুকুসকে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা সেদিকে তোয়াক্কা না করে জোরে জোরেই বলল, ওমা, ওই দেখো ফুচকাওয়ালা, চলো না ফুচকা খাই। বেশি না, মাত্র 1 প্লেট খাবো। ইনোসেন্ট ফেস করে বলছি ঈশা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন এই অবস্থায় ফুচকা খাবি? এসব খেলে বেবি সমস্যা হবে। আবার মেডিসিন খেলে তাও কাজও করবে না। ওমা, মাগো বেশি না, মাত্র 1 প্লেটই খাবো। এখন তো বেবির বয়স মাত্র 6 মাস।
কিছু কিছুই হবে না প্লিজ। একদমই না। 6 মাসে অনেক কিছুই হয়। আরও 4 মাস যাক, তারপর মন ভরে খাস। মন খারাপ করে বসে রইল ইশরা। আয়ান একবার ইশরার দিকে তাকিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল। ফিরে এলো হাতে একটা প্যাকেট নিয়ে। ইশরার দিকে এগিয়ে দিল প্যাকেটটা। গোমরা মুখ করে প্যাকেটটা খুলতে উচ্চস্বরে হেসে দিল ইশরা। আয়ান ফুসকে নিয়ে এসেছে, কিন্তু পরক্ষণে আবার ফোনটা খারাপ হয়ে গেল। আয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি অনেক বসা। ফুচকা এনেছেন, টক কোথায়, জাল কোথায়? হ্যাঁ, এটাকে কি ফুচকা বলে, আটা বলে? মুখ ফুলিয়ে বলল ঈর্ষা। খেতে হবে না, এদিকে দাও। সাথে সাথেই ঈর্ষা অন্য পাশে ফিরিয়ে খেতে লাগলো। এর জন্যই বলি, যাওয়ার আগেই ফুচকে কেন এনে দিল ফাজিল ছেলে। দুটো ফুচকা খেয়েই রেখে দিল। শুকনো ফুচকা কি খাওয়া যায় নাকি? তার ওপর আবার মন খারাপ বসে আয়ান তখন ফুচকা ধরিয়ে দিয়ে আবার কোথায় জানি চলে গেল। ঘণ্টাখানেক পরে ফিরে এলো হাতে ডাব নিয়ে। ঈর্ষার দিকে এগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল, কিন্তু ড্রাইভ করলো না। এরই মধ্যে কয়েকজন সেলসম্যান বড় বড় কার্পেট এনে তাদের গাড়ির সামনে উপরে সেট করে দিয়ে চলে যায়। এত কার্পেট দিল যা দিয়ে একটি বাড়ি ডেকে দেওয়া সম্ভব। কৌতূহল দমাতে অনেকবার আয়ানকে জিজ্ঞেস করলো তিথি কেন কার্পেট এনেছে, কিন্তু আয়ান কিছু বলেনি। চুপ করে শুধু ড্রাইভ করছে আর ঈশার গোমরা মুখে ডাব খাওয়ার দৃশ্য দেখছে। বাড়িতে ফিরতে শুরু হয়ে গেছে আয়ানের পাগলামি। ঈশাকে রুমে শুয়ে দিয়ে কার্পেট দিয়ে পুরো বাড়ি ডেকে ফেলেছে। তখন হয়তো রাত 9টার বেশি বাজে। দৃষ্টিপাত করেনি সেদিকে, কিংবা সকালের জন্য অপেক্ষা করেনি। ড্রয়িং রুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত ঈশা শুধু তাকিয়ে তাকিয়ে সবটা দেখছে। কিছু বলতে পারিনি, বললেই হয়তো আবার কয়েকটা জাড়ি খেতে হবে। ক্লান্তি মাখা শরীর নিয়ে রুমে প্রবেশ করলো আয়ান। আয়ানের প্রবেশে শোয়া থেকে উঠে বসলো ঈশা। আয়ানের কাঁধে মাথা রেখে শুরু হলো তার আরেক পাগলামি। এই রাত দুপুরে শাওয়ার নিবি ঈশা, কিন্তু আয়ান কিছুতেই দিবে না। শাওয়ার নিতে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই তো ঈশা শর্ত দিয়েছে, নিজের হাতে চেঞ্জ করিয়ে দিতে হবে, না হলে শাওয়ার নিবেই নিবে। এখন আয়ান পড়েছে মহাবিপদে। বিরক্তি মাখা মুখ নিয়ে কাবার থেকে একটি টি শার্ট আর প্লাজো বের করে ঈশার হাতে ধরিয়ে দিল। এই ড্রেসগুলো কিনতে সেদিন আয়ান বেরিয়েছিল, পরে বাড়ি ফিরে কাবার্ডে গুছিয়ে রেখেছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অন্যরকম ভালোবাসা। এটা গল্পের প্রথম অংশ।